টমেটো মূলত শীতকালীন একটি সুস্বাদু সবজি। এই টমেটোর চাহিদা সারা বছর কিন্তু বাংলাদেশে রয়েছে। বর্তমানে উন্নত প্রযুক্তি, গরম সহনশীল জাত এবং সেই সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রেও কিন্তু অনেক উন্নয়ন এসেছে এবং বর্তমানে গ্রীষ্মকালীন যে টমেটো বা সামার টমেটো নামে পরিচিত রয়েছে বাজারে, সেটা কিন্তু ব্যাপক পরিমাণে উৎপাদিত হচ্ছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরকাটা গ্রামে। আর এই সামার টমেটো নিয়ে আমি কথা বলবো, কারণ আমাদের বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রচুর পরিমাণে সামার টমেটো বর্তমানে উৎপাদিত হচ্ছে। চলুন তাহলে আমরা টমেটো ক্ষেত্রে ঘুরে দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি। টমেটো দেখতে পাচ্ছি কি সুন্দর ফলন হয়েছে আপনার এখানে। তো ভাই আপনি একটু শুনে নি শুরুতে যে আপনার সম্পর্কে, আপনি তো পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কিন্তু কৃষি কাজের সাথে কেন নিজেকে যুক্ত রেখেছেন? ফ্যামিলিটাই কৃষি নির্ভর ফ্যামিলি। ছোটবেলা থেকে আমার দাদু করছে, আমার দাদুর অনেক নাম ডাক ছিল। তারপর থেকে পরের জেনারেশন আমার আব্বু পাইছে। আমাদের এখানে বেশ কিছু জমি আছে, প্রায় 6 বিঘার মতো। তো তারপরে আব্বু এখন একটু বয়স হয়েছে, যেহেতু বয়সেরই পড়ছে। পরবর্তীতে আমি লেখাপড়ার পাশাপাশি আমিও একটু দেখতাম। পরে চিন্তা করলাম যে আসলে না, দাদা করছে, আব্বু করছে, এগুলা তো আসলে লাভজনক ব্যবসা। তো আমি লেখাপড়ার পাশাপাশি পরবর্তীতে আমি দীর্ঘদিন যাবত এই টমেটো চাষ প্লাস আদার্স, আমার এই যে পাশে ওলকপি আছে, এইখানে আম বাগান আছে, হলুদ লাগানো আছে 1 বিঘার মতো। তার মধ্যে সাথী ফসল হিসাবে বেগুন লাগানো আছে। এগুলা দিয়ে আসলে আমিও একটা জব করি, একটা চাকরি করি, একটা ফার্মাসিউটিক্যালসের এমএসও হিসাবে, মেডিকেল সার্ভিস অফিসার হিসাবে আছি। তো তার পাশাপাশি আমি আসলে এটাকে আগ্রহের সাথে এটা আমি সবসময় চেষ্টা করি আর। গ্রীষ্মকালীন বা সামার টমেটোটা আর হচ্ছে কতজন করছে এবং আপনি কবে থেকে আসলে এটা শুরু করলেন? আমি সহ আসলে আরো এরকম উদ্যোক্তা আপনার প্রায় 70 থেকে 80 জনের মতো আছে আমাদের টোটাল এলাকায়। আর আমি দীর্ঘদিন যাবত প্রায় আমার আব্বুর সাথে বাদে আমি নিজস্ব প্রচেষ্টায় 8-9 বছরের মতো আমি এর সঙ্গে জড়িত আছি। লাভজনক একটা সামার টমেটো, এই সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার এটা তো বিশাল এরিয়া দেখছি, তো এইখানে কতটুকু জমিতে আপনি এই সামার টমেটো করেছেন? আমি আসলে এই 17 কাঠা, আমাদের এইখানে 28 শতকের মতো জমি আমরা সামার টমেটো আমি এবছর করছি। বীজতলা করেন কিভাবে, বা এটা কি চারা রোপণ করে করতে হয় কিনা? হ্যাঁ, আমরা সর্বপ্রথম একটা সুন্দর করে একটা বীজতলা তৈরি করি। বীজতলা তৈরি করে আমরা বীজটা আসলেই বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা কালেক্ট করি। এটা গাজীপুর বীজ সেন্টার আছে, গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওখান থেকে করি। তারপরে আমাদের এই যে বিনিরপুতা কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারপরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখান থেকে আমরা পাই। কিন্তু আসলে কয়েক বছর যাবত এই বীজটা অ্যাকুরেটভাবে আমরা ভালো বীজটা পাচ্ছি না, যে জন্য আমি এবছর আবার যে ইস্পাহানির দিকে মানে লুফে পড়েছি। ইস্পাহানির বীজটা, ওদের ফলটা খুবই ভালো হয়, খুবই বড় হয়। আচ্ছা, বীজ আনার পরে কিভাবে এটাকে চারায় রূপান্তর করতে হয়, বা এটা আসলে জমি প্রস্তুতটা কিভাবে করতে হয়? আমরা বীজতলা তৈরি করার আগে রাসায়নিক সার সহ ব্রণ দিয়ে যতগুলা জৈবিক সার লাগে এইগুলা সার দিয়ে মাটিটা অনেক সুন্দর করে আগলায় রেখে ওইখানে চুন দিয়ে অনেক সুন্দর করে মাটিটা শোধন করে তারপরে আমরা বীজতলাটা পরিপূর্ণভাবে তৈরি করে বীজটা ওখানে রোপণ করি। 4 থেকে 5 দিন পরে চারাটা গজানোর পরে এখান থেকে 20 থেকে 25 দিন পরে আমরা চারাটা ওইখান থেকে উঠায়ে আমরা ক্ষেতে রোপণ করি আর কি। এই ক্ষেত্রে আসলে কিভাবে আপনি প্রস্তুত করছেন? এবং আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আসলে এখানে এই ক্ষেত্রে আপনার মাটিটা কি আগে পরিশোধিত করে নিতে হবে, বা মাটির গুণাগুণটা ঠিক আছে কিনা, এটার জন্য কোনো পরীক্ষা আপনাকে করতে হয় কিনা? আমরা দেখি যখন ক্ষেতে কোনো রোগবালাই বেশি আক্রমণ করতেছে, তারপরে আমার ফসলটা আসলে আমি পরিপূর্ণভাবে পাচ্ছি না, ওই সময়টা আমরা মাটি পরীক্ষা করছি কয়েকবার। এখন আপাতত আমরা কয়েক বছর করতে এখন আর আমাদের মাটি পরীক্ষা করতে হয় না। দেখি যদি কোনো সময় গাছের কোনো গ্রোথ কমে যাচ্ছে, গাছের ধরন কমে যাচ্ছে, গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। আপনার কীটনাশক কোম্পানির সাজেস্ট নিয়েও আমরা ওইগুলা রোগগুলা প্রতিরোধ করার আসলে চেষ্টা করি আর কি। সর্বপ্রথম চাষ করি,
বড় নাঙ্গল দিয়ে চাষ করে নেই, চাষ করে অনেক সুন্দর করে আমরা চুন ছিটাই, চুন ছিটানোর পরে শ্রমিকদেরকে নিয়ে সুন্দর করে বেড তৈরি করে নিই। বেড তৈরি করে এই যে আমরা এই মাটিতে খুঁটিগুলা বসাই, তারপরে এই যে ড্রেনেজ ব্যবস্থাগুলো করতে হয়, ড্রেনেজ ব্যবস্থা করে তারপরে এই যে উপরে পলি দিয়ে আপনার ঢেকে দিতে হয়, না হলে বৃষ্টিতে মানে গাছগুলা পচে যায়, নষ্ট হয়ে যায়, ফল ধরে না, এইগুলা হয়ে যায়। এই জন্য আসলে এই পলি দিয়ে অনেক সুন্দর করে আসলে অনেক যত্ন সহকারে আমাদের এটা করতে হয়। ভাই এই জমি প্রস্তুত করার পরে চারা লাগানোর আসলে নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, এবং ফুল ফল আসার মানে পর্যন্ত কোনো পরিচর্যা করতে হয়, বিশেষ কোনো পরিচর্যা? হ্যাঁ, আসলে এই নির্দিষ্ট একটা আছে, দূরত্ব আছে আপনার। কেউ 14 ইঞ্চি, কেউ 12 ইঞ্চি, এইভাবে আসলে চারাটা একটা থেকে আরেকটা ডিস্টেন্স এভাবে রোপণ করে। কিছুদিন পরে আপনার আগাছা নিংড়ায় দিতে হয়, নিংড়ায় মাটিটা আলগা করে দিতে হয়, আলগা করে পরবর্তীতে গাছগুলা এই সুতার সঙ্গে বেঁধে দিতে হয়, না হলে উল্টে পড়ে গাছগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হ্যাঁ ভেঙে যেতে পারে। পরবর্তীতে সার দিতে হয়, সেচ দিতে হয়। গাছে যে ফুলগুলো আসছে, ফুলগুলা একটা একটা ফুল আমার ওই সাইডে যারা কিষানি কাজ করতেছে আসলে পরবর্তীতে দেখতে পাবেন, এগুলা একটা একটা করে ফুল ধরে ধরে স্প্রে করতে হয়। চারাটা রোপণ করার পরে আপনার 30 থেকে 35 দিন পরে গাছে ফুল আসে এবং ফল আসে, আর 55 থেকে 60 দিন পরে আসলে আমরা ফল থেকে গাছ থেকে হারভেস্ট করতে পারি আর কি। ফুল যতদিন হবে, মানে আমি কি স্প্রেটা প্রতিবারই করব নাকি শুরু থেকে স্প্রেটা করতে হবে? এইটা আসলেই আপনাকে বলছে, যেটা একটা ফুল থেকে একটাই ফল হয়, আসলে দুইটা ফল সম্ভব না। আজকে স্প্রে করলাম, আগামীকালকে আর স্প্রে করব না। যে ফলগুলো আসলে নর্মাল হয়ে গেছে ওইগুলো ফল চলে আসবে, আগামীকালকে আবার নতুন করে ফুল ফুটবে, ওইটা পরদিন আবার স্প্রে করতে হবে। প্রতিদিন একটা দিন পর পর ফুলে সুন্দর করে স্প্রে করতে হয়, একটা একটা ফুল ধরে ধরে আপনার স্প্রে করতে হয়। যেটা তো অনেকে আমরা উপলব্ধি করতে পারি না, যে একটা ফসল উৎপাদন করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা করেন, এবং সেটার দাম হয়তো আমরা অধিকাংশই দেই না। আমরা হয়তো মনে করি যে একটা ফল উৎপাদন হচ্ছে, এটা বাজারে যাচ্ছে, আমরা কিনে খাচ্ছি, কিন্তু ওই যে আবেগটা বা ভালোবাসাটা জড়িত রয়েছে একজন কৃষকের, এটাকে আসলে আমরা সম্মান করতে ভুলে যাই। আমার আসলে বলতে ইচ্ছা করে যে আমাদের সবার উচিত আমাদের কৃষক ভাইদের প্রতি সদয় হওয়া এবং তাদের এই যে কষ্ট পরিশ্রম, এটাকে স্যালুট জানানো। ভাই আপনার এই সামার টমেটো নিয়ে আরও কথা বলবো, নিয়ে নিচ্ছি বিরতি। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আমাদের বাংলাদেশে সামার টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে, তবে আমাদের কৃষকদেরকে যদি সঠিক বীজ উৎপাদন এবং সঠিক বীজটা যদি কৃষি মন্ত্রণালয় থেকে তাদেরকে প্রোভাইড করে, আমার মনে হয় তারা এইটাকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। ভাই, আমাদের বাংলাদেশে তো টমেটোর বিভিন্ন জাত রয়েছে, আপনি সামার টমেটো নিয়ে কাজ করছেন, তো আপনি যে টমেটোগুলো এখানে রোপণ করেছেন এইগুলো আসলে কোন জাতের? আসলে এটা বাড়ি 8 এবং বাড়ি 4, বুঝতে পারছেন, এই দুইটা জাতই আমরা চাষ করি। দীর্ঘদিন যাবত এই দুইটা এর উপরে আছি। এখন বাড়ি 4টা একটু সাইজে ছোট হয়, এজন্য ওটার উপরে এখন আর আমাদের অত বেশি আগ্রহ কমে গেছে। বাড়ি 8টা এসে আপনার 8টা 10টা 12টা টমেটো 1 কেজি হয়, এজন্য ওটার উপরে আর হাইব্রিড জাত আমরা বলতে পারি। হ্যাঁ, হাইব্রিড, বাড়ি 4 এবং বাড়ি 8। হ্যাঁ, আপনি তো বলছিলেন যে আসলে অনেক পরিশ্রম এই সামার টমেটোর পিছনে আপনাকে করতে হয়, তো ভাই এইটার আসলে পরিচর্যা কি রয়েছে, বিশেষ পরিচর্যা বলতে মাটির অনুযায়ী আপনার সেচ দিতে হয় এবং সার দিতে হয়। যখন অত্যন্ত তাপমাত্রা থাকে সে সময় 1 সপ্তাহ পর 5 দিন পরে সেচ দেই, আর যখন আপনার একটু আবহাওয়া খারাপ থাকে ওই সময় 8-10 দিন পরে সেচটা দেই আর কি। আচ্ছা, এবং এই যে উপরে ছাউনিটার কথা বলছিলেন, এখন তো বৃষ্টিও হচ্ছে প্রচন্ড, তো আসলে এই ছাউনিটা কি দেওয়ার উদ্দেশ্য এটা যে বৃষ্টি থেকে যেন গাছগুলো নিরাপদে থাকে, নাকি এটা আবার পরবর্তীতে খুলেও ফেলা যায়? হ্যাঁ, আমরা আসলে এই বৃষ্টি থেকে মূলত নিরাপদ রাখার জন্য আমরা এই ছাউনিটা করি। এই যে বৃষ্টি থেমে গেলেই, আপনার বৃষ্টির মৌসুমটা চলে গেলে আমরা এই পলিটা খুলে দেবো আর কি। ভাই, আসলে এই যে ছাউনিটা করেছেন উপরে পলি দিয়ে, এটা আসলে কখন করতে হয়, মানে যখন গাছগুলোকে একেবারে ছোট থাকে নাকি ফল আসার পরে এটাকে আপনি তৈরি করছেন?
আসলে এটা সর্বপ্রথম ক্ষেতে খুঁটিগুলা মাটিতে পুঁতে খুঁটিগুলা আপনার বসায়ে তারপরে চালা তৈরি করে এরপরে চারাটা পুঁততে মানে জমিতে রোপণ করতে হয় আর কি। তা আপনি তো একটা বেড করেন, আপনার তো এখানে দেখলাম একটা ছাউনির নিচে 3-4টা করে বেড আছে নিশ্চয়ই। 2টা। তো আসলে কেউ যদি খরচ কমাতে চায় তাহলে তার কি করা উচিত? আসলে দেখেন, আমি যখন 10টা বাঁশ কিনবো তখন আমার কিন্তু 10টা বাঁশের দাম 3000 টাকা পড়তেছে, আর আমি যখন 5টা বাঁশ কিনবো তখন আমার কিন্তু 5টা বাঁশ 1500 টাকা পড়তেছে, আসলে হাফ। এই জন্য আমি তো চাইবো না যে আমি জেনে শুনে 10টা বাঁশ কিনে আসলে টাকা অপচয় করতে। এই সূত্রে আমি অন্যরা যা করে সেই হিসাবে আমার 10 কাঠা জমি করতে আমার সর্বোচ্চ 40,000 টাকা, 35 থেকে 40,000 টাকায় আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যায়। আপনি একজন অভিজ্ঞ চাষি, এটা আপনার কথাই বোঝা যাচ্ছে। আপনি অনেক তথ্য দিলেন আমাদেরকে। তো ভাই, এবার একটা বিষয় জানার আছে, আসলে সামার টমেটো করতে গিয়ে কি কি ঝুঁকি আসলে সম্মুখীন হতে হয় এবং এইটার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে সর্বপ্রথম বলি, মানে আমাদের ঝুঁকি বলতে আমরা প্রথম ঝুঁকিতে পড়ে যাই বীজের জন্য। যে বীজটা আসলে আমরা যদি পরিপূর্ণভাবে ভালো পাই, এর আগেও আমরা অনেকবার বলছি বীজের জন্য, কিন্তু আসলে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠান থেকে আমরা একজন এক এক রকম বীজ পাই। আসলে এই যে একটা বীজ সবাই পাবে এরকম পাই না, এই হলো আমাদের প্রথম আর আরেকটা বিষয় যে কীটনাশকের দাম বাড়তে 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 এত বাড়া বেড়ে গেছে যে আমাদের খরচের মাত্রাটা আসলেই অনেক হাই হয়ে গেছে। এক তো আমাদের যারা আমাদের খেতে কাজ করে এদের জনের দাম আসলেই বর্তমান দ্রব্যমূল্যের সাথে করে তাদের জনের দাম বৃদ্ধি করতে হয়েছে, তাদেরকে আসলেই তাদের সংসারটা চালাইতে হলে তাদের করতে হবে। আবার যদি আমাদের কীটনাশকের দাম অনেক, সারের দাম অনেক বেশি বেড়ে যায়, তাহলে আসলে এই কৃষি বাংলাদেশ থেকে হারাই যাবে। এটা আমি বলে দিচ্ছি আর কি, যে এতভাবে তো আসলে কোনোভাবে সম্ভব না। তাহলে এই ঝুঁকি এড়াতে আমাদের কৃষকদের আসলে কি কি বিষয় মাথায় রাখা উচিত, যাতে করে তারা উৎপাদনটাও করতে পারবে, সেক্ষেত্রে কস্টিংটাও যদি একটু কম হয়? আপনি তো অনেক বছর ধরে করছেন, তো আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন? এখন এই সূত্রে আমাদের সর্বপ্রথম, যেহেতু বর্তমান বাজার অনুযায়ী সব কিছু বেড়েই যাচ্ছে, এখন যদি কোনো কৃষক আসলে এই কৃষির সাথে যুক্ত থাকতে চায়, সঠিক সাজেস্ট যেটা করব সেটা, সে প্রথম তার যে কোনো সবজি ক্ষেতটা সে সুন্দর করে দেখভাল করবে। যদি খরচটা কমায় নিয়ে আসতে চায়, তাহলে কোনো জায়গায় রোগের আক্রমণ হয় তাহলে ওই সময়টা মানে সে স্প্রে করে যাবে, আর মাঝে মধ্যে গাছের গুণাগুণ দেখেই সার প্রয়োগ করবে, তাহলে হয়তো বা খরচটা একটু কমে যাবে আর কি। আপনার এখানে যে সামার টমেটো আপনি উৎপাদন করছেন, এগুলো তো আসলে বাজারে যাচ্ছে, কিন্তু আমরা বাজারে আসলে এই টমেটোটা খুব একটা দেখতে পাই না। তো আসলে আপনি কি বলবেন যে আপনি তো টমেটো উৎপাদন করছেন, এগুলোর বাজারে আসলে আপনি কেমন দাম পাচ্ছেন, কিংবা বাজারে আসলে এর চাহিদা অনুযায়ী এটা বিক্রি হচ্ছে কিনা? আমি সর্বপ্রথম যেটা বলবো, ইন্ডিয়া থেকে আমাদের যে টমেটোটা ইনপুট করে আমাদের দেশে আসে, আসলে সর্বপ্রথম বলি আমরা নিজেরা কেউ দেখি না, আর আমরা কিভাবে ওইটা হারভেস্ট করে, কিভাবে আসলে ওতে কত ক্ষতিকর কেমিক্যাল মিশাই, এগুলো আসলেই আমরা কখনো কেউ দেখি না। আমি আমার বাংলাদেশের জনগণের জন্য, আসলে আমার বাংলাদেশের মানুষের জন্য আমি এতটুকু সাজেস্ট করব, এই টমেটোগুলো আসলে খুবই বাজে, খুবই বিশ্রী টাইপের টমেটো। ওরা এইগুলা হলো কোল্ড স্টোর করে পরবর্তীতে এইগুলা অনেক ক্ষতিকর কেমিক্যাল মিক্সার করে তারপরে ওইটা আমাদের বাংলাদেশে পাঠাই, যেটা আসলে 1 মাসেও 15 দিনেও কোনো কিছু নষ্ট, মানে কোনো প্রকার নষ্ট হয় না। এমনকি আপনি রান্না করলেও কোনোভাবে আসলে সিদ্ধ হয় না। টমেটোর যে আসলে একটা প্রকৃত টেস্ট, এই টেস্টটা আপনি আসলে কখনো কোনোভাবে ওই টমেটো থেকে আশা করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমি বলবো আসলে আপনি দেশীয় উৎপাদন, কৃষকের ঘাম ঝরানো, আসলে একটা ফল কৃষকের হাতের ছোঁয়া, এই টমেটোগুলা আর প্রকৃত আসলে স্বাদ নিতে হলে, প্রকৃত টমেটোর টেস্ট নিতে হলে আসলে আমাদের এই যে গ্রীষ্মকালীন কৃষক কষ্ট করে যে টমেটোগুলা উৎপাদন করছে, এই টমেটোগুলো আসলে আপনারা নির্দ্বিধায় কোনো ক্ষতিকর, কোনো কেমিক্যাল, ক্ষতিকর কোনো কীটনাশক ছাড়াই আপনারা এগুলো আসলে খেতে পারেন, চলে যাবে। কৃষকরা আসলে লাভবান হবেন, কারণ এর জন্য তো কৃষক তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না আসলে। হ্যাঁ, আসলেই কি বলবো, অনেক দুঃখের সাথে বলতে হয় যে 2 নাম্বার যে টমেটোটা আমাদের দেশে আসতেছে, মানুষের রোগে আক্রান্ত করছে, বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, তারপরেও মানুষ ওই টমেটোটা বেশি দামে ক্রয় করতেছে। আর আমরা কষ্ট করে, এই যে কৃষক কষ্ট করে এই টমেটোগুলো উৎপাদন করে আমরা বাজারজাত করতেছি, কিন্তু আসলে আমরা নির্দিষ্ট কোনো দাম পাচ্ছি না, খুবই কম আসলে কষ্টের তুলনায় আমাদের এই
ফসলগুলো অনেক কম দামে আমাদেরকে বিক্রি করতে হয়। ভাইয়া এরপরে তো আসলে আরো অনেক কিছু জানার রয়েছে সামার টমেটো সম্পর্কে, আপনার বেচাকেনা লাভ লস এগুলো নিয়ে কথা বলবো, তবে নিয়ে নিচ্ছি বিরতি। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, বাজারে যে সামার টমেটোগুলো এখন উৎপাদিত হচ্ছে এবং সারা বছর আমরা এই টমেটোর চাহিদা কিন্তু এখান থেকেই পূরণ করতে পারছি, কিন্তু এই বাজার ব্যবস্থাপনাটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কৃষকরা আসলে সঠিক দাম পাচ্ছেন কিনা বা টমেটোর আসলে বাজার দর এখন কেমন যাচ্ছে বা এটার কি অবস্থা রয়েছে সে বিষয়ে জানবো এবার। ভাইয়া, এই যে আপনার গামলাতে আমরা টমেটোগুলো দেখছি, বেশ বড় বড় সাইজের টমেটো হয়েছে, তো এই যে আপনি ইন্ডিয়ান টমেটোর কথা বললেন এবং বাজারে কিন্তু অনেকেই হচ্ছে ইন্ডিয়ান টমেটো এবং আমাদের দেশি উৎপাদিত টমেটোকে ভুল বিভ্রান্তি করে হচ্ছে বিক্রি করে মানুষের কাছে। তা একজন ভোক্তা কিভাবে চিনবে যে কোনটা ইন্ডিয়ান টমেটো, যেটার কথা বললেন যে অনেক ক্ষতিকর দিক আছে, আর এটা আপনাদের বাংলাদেশে উৎপাদিত সামার টমেটো? আসলে সর্বপ্রথম আমি বলবো আমাদের দেশি টমেটো দেখতে অনেক টাটকা এবং এই যে মুখে বোটা থাকে, এই যে বোটাটা আসলে ইন্ডিয়ান টমেটোয় কখনো আপনি কোনোভাবে পাইবেন না, যেহেতু ওরা মানে কত মাস ধরে কত বছর ধরে ফেলায় রেখে শুকনো করে তারপরে ওইটা শুকায়ে রোদি দিয়ে শুকায়ে কীটনাশক স্প্রে করে কেমিক্যাল স্প্রে করে তারপরে পাঠায়। আর এটা আপনারা দেখলেন যে আমি গাছ থেকে উঠাই দিলাম, উঠায়ে আসলে এই যে টাটকা বোটাওয়ালা টমেটো এবং অনেক সুন্দর দেখতে, এবং আসলে আপনি খেয়েও দেখতে পারেন, এটা অনেক সুস্বাদু এবং টমেটোটা অনেক টেস্টি। এটা কিন্তু খেতে বেশ মিষ্টি, আমি নিজে ইন্ডিয়ান টমেটোটা খেয়ে দেখেছি এবং পার্থক্য স্বাদের যেটা, ওটাতে আপনি কোনো আসলে স্বাদ পাবেন না, কিন্তু এই যে টমেটোটা রয়েছে ভিতরে দেখলেই বুঝবে যে এটার ভেতরটা কিন্তু রসালো, যেটা ওই টমেটোতে থাকে না। হ্যাঁ, রসে আসলে ভরপুর, এর ভিতরে শুধু রস, এবং এটা যে ফ্রেশ, এটার গাটাও নরম থাকবে এবং রান্না করলে খুব সহজেও গলে যাবে। এটাই হচ্ছে আসলে সুস্বাদু, খুবই আসলে খেতে খুবই মজা। বিশেষ করে যারা সালাদ খায় সারা বছর তাদের জন্য তো এই টমেটো রাখতেই হয়। এখন আমরা যেহেতু সামার টমেটোটা সারা বছরই পাচ্ছি, তো আমার হচ্ছে মানে চাওয়া থাকবে যে ভোক্তারা যেন প্রতারিত না হয়, কিনে বিভ্রান্তিতে না হয়। আপনারা চিনে রাখুন যে এটাই হচ্ছে আমাদের দেশের অরিজিনাল সামার টমেটো, আর ইন্ডিয়ান টমেটো তো আমরা বাজারে দেখি, তো কেউ বিভ্রান্ত না হয়ে সঠিকটাই খান এবং আমাদের বাংলাদেশের আসলে উৎপাদিত এই সামার টমেটোটা আমিও আশা করি যে আমাদের দেশ ছাড়িয়েও দেশের বাইরেও রপ্তানি হোক এবং কৃষকরা সেই ন্যায্য মূল্যটা পাক। আপনার এই এরিয়াতে ব্যাপক পরিমাণে হচ্ছে কৃষকেরা সামার টমেটো চাষাবাদও করছে, তো আসলে কেমন দাম পাচ্ছেন আপনারা? আমরা প্রথম থেকে একদম বীজতলা তৈরি করা থেকে বীজ ক্রয় করে বীজ রোপণ করা থেকে শুরু করে ফল উঠায়ে আসলে লাস্ট পর্যন্ত আমাদের যে খরচটা হয়, এটা পদে পদে আসলে অনেক খরচের একটা বিষয়। আমাদের অনেক চড়া মূল্যে বীজ ক্রয় করতে হয়, তারপরে আপনার সার ক্রয় করতে হয়, কীটনাশক ক্রয় করতে হয়, কৃষানীগুলো আছে যারা কাজ করতেছে এদেরকে যেভাবে টাকা দিতে হয়, যাদের ওদের জনের দাম দিতে হয় যেভাবে, এইগুলা দিয়ে আসলে আমরা বাজার মূল্য যেটা পাচ্ছি সেটা আশানুরূপ কোনোভাবেই আমরা এরকম আশা করি না। আমরা আসলে কৃষিকাজের সাথে বাপদাদা থেকে জড়িত, এই জন্য আমরা এখনো পর্যন্ত মানে করতেছি, না হলে আসলে আমাদের পক্ষে যেভাবে আমরা বাজার দর পাচ্ছি, একটা কৃষক আসলে এই টমেটো চাষের সঙ্গে আর বেশি দিন টিকে থাকতে পারবে বলে আমার মনে হয় না। আমরা বারবার করে বলছি যে অন্তত কৃষক না বাঁচলে আসলে বাংলাদেশ কখনোই বাঁচবে না। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেহেতু আমি বারবার করে বলছি কৃষি খাতে যতগুলা খাত আছে আমি দৃষ্টি আকর্ষণ করব, ইন্ডিয়ান থেকে এই যে ক্ষতিকারক কীটনাশক যুক্ত যে টমেটোগুলা, এগুলা মানে আমদানি বন্ধ করে আমাদের দেশের টমেটোগুলো আসলে বাজারজাত করে কৃষকদেরকে বাঁচানোর জন্য। ভাই, আসলে আপনারা কত দামে এই টমেটোগুলো বাজারে বিক্রি করছেন, মানে বাজার ব্যবস্থাপনাটা নিয়ে একটু শুনতে চাই। এখানে কষ্টের সাথে আবারও বলতে হয়, আমাদের এলাকার কিছু নির্দিষ্ট সিন্ডিকেট ব্যবসায়ী আছে যারা আসলে সিন্ডিকেট করে এই টমেটোটা আমাদের
এইখান থেকেই ন্যায্য দাম। আসলে বাজার বর্তমান যে বাজার দর সেটাও আমরা পাচ্ছি না। এখানে কিছু অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে অত্যন্ত চড়া দামে বাইরে বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে কম দামে কিনে। এই জন্য আসলে আমরা ন্যায্য এখানে আমাদের বর্তমান যে ন্যায্য মূল্যটা এটাও আমরা পাচ্ছি না। আমরা বর্তমানে এখানে 70 টাকা 75 টাকা কেজি পাচ্ছি। আশেপাশে মার্কেটগুলায় 100 থেকে 120 টাকা এরকম টমেটো বিক্রি হচ্ছে। আমাদের টমেটো এটা আমাদেরটাই বললাম 120 টাকা করে বাইরে বিক্রি হচ্ছে। আসলে আমরা যদি ওইখানে 100 টাকাও পেতাম তাও সেটাও আমাদের জন্য অনেক ভালো হতো। তো আমি আরও একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দেশে যতগুলা বাংলাদেশের বড় বড় শহরে যতগুলা ব্যবসায়ী আছে তারা যদি কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে, কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে হয়তোবা আমরা ন্যায্য দামটা পাবো এবং বাহিরের ব্যবসায়ীরাও লাভবান হবে আর কি। খুব চমৎকার কথা বলেছেন। আসলে আমরা এখনো আসলে মনে করি যে কৃষি কাজটা করলে আসলেই লাভ লস কিনা বা শিক্ষিত হয়ে কৃষি কাজ করার কি দরকার, এই মানসিকতাটা আসলে আমাদের পরিবর্তন করা উচিত। আপনার সাথে আসলে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার এই সামার টমেটো নিয়ে আপনি কাজ করছেন এবং আমরা আশা করব যে আপনি এভাবেই এগিয়ে যান, মনোবল না হারিয়ে আপনি আপনার জায়গা থেকে ফসল উৎপাদন করেন, সবার মুখে হাসি ফোটান। শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি আরটিভির পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।